প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কাহিনী অডিও বুকে। আজকে আমার সাথে এমন একজন আছেন, আশরাফুল আশিস, যিনি একসাথে অভিনেতা, মঞ্চ এবং পর্দায়, একসাথে সংগঠক, বাচিক শিল্পী। কিন্তু কাহিনীকের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, তবে আমি যদি ময়দানের কমান্ডার হয়ে থাকি, আশিস হচ্ছে প্রধান সেনাপতি। এবং এভাবেই কাহিনীটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে। প্রথম যাকে আমি খুঁজে বের করি এবং যার সাথে কাহিনীকের কনসেপ্ট শেয়ার করে আমরা ধীরে ধীরে একটু একটু করে নিজেরা আবিষ্কার করার মতো করে আমরা আবিষ্কার করি যে কীভাবে অডিও বইটা পড়া উচিত। একদমই তাই। ধন্যবাদ ইমন ভাই। প্রথমত যে বিশেষণে আপনি বিশেষায়িত করলেন যে এত 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 কিছু, যে আসলে অনেক কাজের কাজই, সে আসলে কিছুই না, বিষয়টা হচ্ছে এরকম। তো হ্যাঁ, শুরুটা যেরকমটাই ছিল যে ওই আলোচনার মধ্য দিয়ে বই পড়াটা আমরা কিভাবে করব বই আলটিমেটলি কিভাবে শ্রোতার কান পর্যন্ত পৌঁছানো উচিত, এই আলোচনা করতে করতেই তো এখন একটা পর্যায় পর্যন্ত আমরা আপনার নির্দেশনায় বা আপনার দেখানো পথে আমরা একটা পর্যায় পর্যন্ত এখন। না, আমার বললে ভুল হবে, আমাদের আপনি সহ আমাদের যে অন্যান্য বাচিক শিল্পীরা যুক্ত হয়েছেন প্রত্যেকে অত্যন্ত স্ব জায়গায় সুনাম ধন্য। তো তারাও তাদের যেই সংযোজনগুলো ছিল, নিজেরা নিজেদেরকে যে সমালোচনাগুলো করেছিল, নিজেদেরকে যে ভেঙে চুরে একটা জায়গায় দাঁড় করানো, আমাদের চ্যালেঞ্জটা ছিল খুব স্পষ্ট। না অডিও বুকের কোনো প্রেসিডেন্স ছিল না, আমাদের কাছে কোনো উদাহরণ ছিল না। ইংরেজি ভাষা ছাড়া বাংলা ভাষায় তেমন বলার মতো কিছু ছিল না। কিছু নাটকীয় ঘরানার ছিল। আমরা যেগুলো পেয়েছিলাম ইমন ভাই, আপনার একটু দেখেন, একটু মনে পড়ে কিনা, যে আমরা কিছু তখন শোনার চেষ্টাও করেছিলাম, যেগুলো আমাদের কাছে মনে হলো যেগুলো আসলে অডিও বুক আমরা বলবো কিনা নাকি শ্রুতি নাটক বলবো, এই কনফিউশন আমরা পড়ে গেলাম। কারণ অডিও বুক বলতে আমরা যে জিনিসটা আবিষ্কার করলাম বা মনে হলো আমাদের কাছে, বা ওয়ার্ল্ড ওয়াইড অডিও বুক বলতে যে বইটাকে অডিও আকারে গল্পটার উপস্থাপন করা, তাই তো? একদমই তাই। তো তাই যদি হয়, তখন আমরা যেটা আলোচনা করছিলাম বারবারই আমরা এই কথাটা সামনে আনবার চেষ্টা করেছি যে রাইটার যা বলতে চেয়েছেন, হ্যাঁ, উনি যা উপস্থাপন করতে চেয়েছেন, সেটা একজন ন্যারেটর বলি আমরা, বা যে গল্পটা উপস্থাপন করছে তার কণ্ঠের মাধ্যমে ওই চিত্রটাকে তুলে ধরা। একদমই তাই। তো কিন্তু এখন যত সহজে বলতে পারছি, ততখানি সহজ কিন্তু শুরুর দিকে ছিল না। শুরুর দিকে আমরা ভাবছিলাম যে কর্মশালা করব, বরং আমরা কর্মশালা না করে আমরা কিন্তু প্রথমে একটা পাইলট প্রজেক্টের দিকে গেলাম। মনে হলো যে কর্মশালা না করে আমাদের একটা পাইলট করা উচিত। আমরা 7টা বইকে সিলেক্ট করলাম, 7 জন ন্যারেটরকে সিলেক্ট করলাম, এবং 7 জনের মধ্য থেকে সেটা নিয়ে আমরা নিজেরা আবার আলোচনায় বসলাম, 2-3টা আলোচনায় বসলাম। তো জার্নিটা খুব মজার ছিল, খুবই ইন্টারেস্টিং ছিল। তবে প্রথম দিনের কথাটা ভুলবো না কখনো, আপনার সঙ্গে আমার প্রথম দিন দেখা হওয়া, আপনার অ্যাক্সিডেন্টটা সহ। অ্যাক্সিডেন্ট তো সেকেন্ড। প্রথম হচ্ছে যে আমাকে আমি এই মানুষটার নাম আমাকে স্মরণ করতেই হবে। আমি কৃতজ্ঞ চিত্তে ওনার নামটা স্মরণ করতে চাই। আমার দলের তৎকালীন দলপ্রধান কামাল আহমেদ। তো কামাল ভাই আছে আমার আপনার যোগাযোগের মাঝের ব্যক্তি। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই মানুষটার প্রতি, যে এইরকম একটা সুন্দর আয়োজনের সঙ্গে উনি একটা ব্রিজ তৈরি করে দিয়েছেন। সো কামাল ভাই একদিন আমাকে হুট করে বলছেন যে তুমি একটা নাম্বার নাও, এই নাম্বারে একটা ফোন করো। তো ওরা একটা ছেলে খুঁজছিল, আমি তোমার কথা বলেছি, তুমি একটু যোগাযোগ করো। তা আমি নাম্বার নিয়ে বেমালুম ভুলে গেলাম। কারণ হচ্ছে যে আমি কিন্তু মাঝখানে 2বার কামাল ভাইকে দিয়েছি। হ্যাঁ, আমাকে কামাল ভাই বলেছেন, ওই যে একটু আগে বললাম রিমাইন্ডার দিয়েছি, অনেক কাজের কাজে যে সেটা আসলে কিছুই না। তো দেখা যায় যে এত পরিমাণ ব্যস্ত, দৌড়াদৌড়ি, এদিকে ভয়েস দিচ্ছি, এই করছি সেই করছি, আবার তখন দলে আমি খুব অ্যাক্টিভ, দেশ নাটকে নতুন নাটক নেমেছে তখন। তো এই সবকিছু মিলিয়ে আমি একদম ভুলে গিয়েছিলাম। পরে কামাল ভাই একদিন বলছে, তুমি ফোনটা করোনি না? আমি তো আকাশ থেকে বললাম। পরে আপনাকে সাথে কথা হলো, এবং আমি সবচেয়ে অবাক হলাম যে আপনি ওই দিনটার কথাও ভুলবো না আমি, যে শো শেষ করে যখন নিচে নামলাম, আমাদের দলের পারাপারের প্রথম শো,
নিচে নেমে দেখি যে 7-8 জন মানুষ, মানে একজন মানুষ তার পুরো পরিবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। মানে এটা আমার জন্য, মানে এখন মনে হচ্ছে যে এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং ওই মুহূর্তটা আমার জন্য খুব বিব্রতকর, এম্বারেসিং একটা সিচুয়েশন, যে মানে একজন ভদ্রলোক যাকে আমার কল করে দেখা করার কথা, উনি পুরো পরিবার নিয়ে ওয়েট করছেন আমার জন্য। এটা মানে আমি জানি না এটা ব্যাখ্যা করব কিভাবে, বা ব্যাখ্যা করার মতো শব্দ এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বাট এক কথায় বলতে পারি এটা আমার জন্য মানে বিষয়গুলো ভালো লাগার চাইতেও বেশি এখন মনে হয় যেটা ওই সময়গুলো অনেক বড় পাওয়ার, অনেক বড় পাওয়ার। এরপরে আপনার সঙ্গে দেখা করার জন্য মিটিং সেট করা, মিটিং ডেট সেট করা, সেই মিটিং ডেটে অ্যাক্সিডেন্ট, অমুক তমুক, আপনার সঙ্গে দেখা করতে আসি, তখন আমি এখানে ব্যথা, তখনও জানি না ব্যথার পরিমাণটা কি। বের হয়ে যাওয়ার সময় বুঝলাম যে ব্যথার পরিমাণটা কি রকম। এবং আপনি উল্লেখ করেননি যে আপনি অ্যাক্সিডেন্ট করে এসেছেন, সেটা আপনার পক্ষ থেকে প্রচন্ড একটা পেশাদারি ব্যবহার ছিল। অনেক পরে গিয়ে শুনেছি যে আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আমার সাথে দেখা করতে এসেছিলেন। এমনকি আমাকে একটা ছোট বনফুলের বইও পড়ে দিয়ে গিয়েছিলেন, বনফুলের একটা ছোট গল্প পড়ে দিয়ে গিয়েছিলেন। তো বিষয়টা যে আমার কাছে যখন দায়িত্ব আসলো যে এরকম একটা অডিও বুক করতে হবে, অডিও বুক রেকর্ড করতে হবে, তো আমার অনেক শিল্পীর প্রয়োজন ছিল। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন সব মানুষের সাথে আমার যোগাযোগ দরকার ছিল যারা শুধু তথাকথিত বাচিক শিল্পীই নয়, যাদের সাহিত্যটা বোঝার ব্যাপারেও একটু জ্ঞান আছে, এবং যারা ওই সাহিত্যে, আমরা যেটা বললেন যে লেখকের চিত্রকল্পটাকে কণ্ঠে ধারণ করে উপস্থাপন করা। যে গল্প শুনতে তো আমরা সবাই পছন্দ করি, এবং আমরা চেয়েছি যে এখন যে চাই যে গল্পটা যেন গল্পের মতো, গল্প শোনার মতো হয়। গল্প আমরা যেন মনে হয় যে আমি একটা গল্প শুনছি, যে চিত্রকল্পটা লেখক তৈরি করেছে আমি যেন সেই জার্নিটার মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে প্রিয় দর্শক, আমি বলছি যে আশরাফুল আশিস আমাদের কাহিনী অ্যাপে অনেকগুলো বই পড়েছে, এবং বিভিন্ন ধরনের ঘরানার বই পড়েছে। মানে রবিনহুড পড়েছে, ছেলেদের রামায়ণ মহাভারত পড়েছে, ইস্পাতের মতো বিপ্লবী রুশ বিপ্লবের বই পড়েছে, আবার কুরআনের গল্পের মতো বই পড়েছে, তো আবার আমাদের খঞ্জনপুরের মতো একেবারেই জীবনবোধ এবং প্রেমের গল্প পড়েছে। তো সব মিলিয়ে এই যে বৈচিত্র্যটা, এই বৈচিত্র্যটা মানে ধরেন আমার বন্ধু রাশেদ আর ইস্পাত আবার মহাভারত, এক একটা তো এক একভাবে ট্রিট করতে হয়। একটু কি মানে ব্যাখ্যা করবেন কিভাবে আপনারা নিজেরাদের তৈরি করেন? যেটা হয় কি যে পারফরমেন্সের জন্য সর্বপ্রথম তৈরি করার বিষয় তো হচ্ছে মনন, হ্যাঁ, মগজটা তৈরি করা, মনটাকে তৈরি করা। এরপরে বাকিগুলো টেকনিক্যাল, আস্তে আস্তে ভয়েসটাকে তৈরি করা, সেটা টেকনিক্যাল ব্যাপার, একেবারেই টেকনিক্যাল ব্যাপার। তো ভয়েসের সঙ্গে সঙ্গে অডিওতে সবচেয়ে জরুরি হচ্ছে এই মাইক্রোফোনটার ব্যবহার। এটা একদম শেষে আমি যখন অন্য বিষয়গুলো, আমার মনন তৈরি করা, আমার ব্রেইনটাকে তৈরি করা, বইটার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবার মতো মানসিকতাটাকে তৈরি করা, এরপরে কণ্ঠটাকে তৈরি করা, তারপরে হচ্ছে আমার কথা বলতে গিয়ে যে যন্ত্রগুলো ব্যবহার হয়, এটাকে আমরা এক শব্দে বলি বাকযন্ত্র, এই বাকযন্ত্রটা তৈরি করা, তারপরে গিয়ে হচ্ছে মাইক্রোফোনে আমি কিভাবে কথা বলবো সেই টেকনিক্সগুলো জানা। তো এগুলো হচ্ছে টেকনিক্যাল দিক গেল। এরপরে বইটাকে আমি কিভাবে উপস্থাপন করব, সেটা একটু আগে যেটা বললাম যে রাইটার যা বলতে চেয়েছেন সেটাকে একটু বোঝার চেষ্টা করা, যে কি বলতে চেয়েছেন, গল্পের প্রেক্ষাপটটা কি, কোন জায়গায় কথা বলছে। আমি আসলে এত আগে পিছে ভেবে মানে পারি না, আমি খুব বেশি ভাবনা চিন্তা করে যে করা, আমি সেটা পারি না। আমি যেটা করি সেটা হচ্ছে যে রাইটার কোন ঘটনাটা বলছেন, মানে ওই গিভেন সার্কামস্ট্যান্সেসটা কি, আমি ওইটাকে তুলে ধরবার চেষ্টা করি, যে ওই গল্পে বা ওই মুহূর্তে বা ওই পৃষ্ঠায় বা ওই লাইনে বা ওই শব্দে রাইটার কি বলতে চাচ্ছেন, আমি শুধু ওইটাকেই উপস্থাপন করি, এর বাইরে আমি আর কিচ্ছু করি না। না, চমৎকার। মানে আমি আপনার অনেকগুলো বই শুনেছি, এবং আমাদের এখানে আরো অনেক যেই শিল্পীরা এসেছে তাদের যে বাছাই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমি আর আপনি গেছি। আমরা তো শুরুতেই তো 2 দিন ব্যাপী একটি ইয়ে করলাম, কর্মশালা না, মানে ভয়েস স্যাম্পল নিলাম আমরা। সেই স্যাম্পল নিয়ে প্রথম 7টা বই নির্বাচন করে 7টা মানুষকে সিলেক্ট করা, এবং আমাদের ওই সিলেকশনটা, আমাদের শুরুটা খুব যত্নের এবং ভালো ছিল বলেই কিন্তু
আমাদের পরের জার্নিটা অনেক সহজ হয়েছে অনেক দিক থেকে। সেটাই, এখন যত সহজে বলতে পারছি, আবারও বলছি, তখন তো তত সহজে ব্যাখ্যাও করতে পারতাম না সবার কাছে। আরেকটা জিনিস আমরা মানে প্রথম থেকে বুঝতে পারছিলাম, আশিস মনে আছে কিনা, যে আমরা কাজ করছি সাহিত্য নিয়ে এবং এখানে কাজ করছি শিল্পীদের নিয়ে। ফলে এটার অফিস হিসেবে যেই ট্রেডিশনাল যেই একটা কি বলবো খুব পোশাকি ব্যবহারের ব্যাপার স্যাপার থাকে, সেটাকে কিন্তু আমরা ব্রেক করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি যে পুরো আমাদের কোর মানুষগুলোর সাথে, যেই কোর ন্যারেটাররা আছেন তার সাথে প্রকাশকরা পরে যোগ দিয়েছেন, তাদেরকে নিয়ে একটা পরিবারের মতো গড়ে তুলতে, একটা কাহিনীকে নিয়ে একটা ভালোবাসাময় পরিবেশ গড়ে তুলতে। এই যে পরিবেশটা আমরা তৈরি করেছি, করতে পেরেছি, এবং এই যে ন্যারেটাররা ঘুরে ঘুরে আসে, আমাদের এখানে যে প্রচুর আড্ডা হয়, এই আড্ডাটা মনে হয় আমাদের গ্রোথের পিছনে একটা বিরাট ভূমিকা রাখে। নিঃসন্দেহে। কেননা মানে আমি এই যে বিভিন্ন জায়গায় কাজ করার কারণে আমার যেটা মনে হয়েছে যে কাজের পরিবেশটা যতটা ফ্রেন্ডলি হবে, যতটা সে আপন মনে করতে পারবে, কাজটা তত বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। বিশেষ করে শিল্পের ক্ষেত্রে আরো বেশি। কারণ আমি এটা বিশ্বাস করি, বা এটা বিশ্বাস করতে চাইও, যে শিল্পী যদি কাজটা করার সময়ে একটু ফ্রিডমটা না পায় তার নিজের মতো করে কাজ করবার, যেমন সেক্ষেত্রে আমরা বরাবরই এটা মানে আপনিও সম্মত হয়েছেন বা আপনার দিক থেকেও অনেক সময় নির্দেশনা এসছে যে একদম ফ্রি। ইভেন একটা মজার কথা আমি বলতেই চাই যে অনেক শিল্পীকে আপনি যেটা করেছেন আমিও ঢুকিয়ে দিয়েছি স্টুডিওর ভেতরে, যে ভাই পড়েন, আমার সময় চলে যাচ্ছে, আপনি তাকে স্টুডিও খুলে বের করে নিয়ে এসছেন, চলেন ভাই আড্ডা দিয়ে, এত পরে কি করবেন। তো এই বিষয়গুলো কাহিনীকে ঘটেছে, এবং সেই বিষয়গুলোর রেজাল্টই হয়তো মানে যখন একটা মানুষকে আমরা ওই বাইন্ডিংসটা দিয়ে দিচ্ছি না যে ভাই আমাকে এতটুকু শেষ করতে হবে, আপনাকে এটা পড়তেই হবে, আজকের মধ্যে করতেই হবে, এটা যখন হচ্ছে না, তো তখন তো তার মধ্যে চাপটাও সে ফিল করছে না। কিন্তু সেই দায়িত্ববোধটা আমরা ন্যারেটরদের মধ্যেই পেয়েছি। কিন্তু এই যে এটাকে ভাঙা, চাপিয়ে না দিয়ে যে একটা আনন্দময় পরিবেশ তৈরি করা, এতে কিন্তু আমাদের রেজাল্ট আমরা অনেক বেটার পেয়েছি। কারণ তাদের এনার্জিটা ঠিক থেকেছে, তারা বইটাকে আরো বেশি অন্তরে ধারণ করতে পেরেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিষ্ঠানকে তারা অন্তরে ধারণ করতে পেরেছে। মানে আমি অনেক ন্যারেটররা এখন যে বলে আমার অফিস, আমাদের কাহিনী, এই শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, মানে মজার বিষয় না, যে ধরেন একটা মানুষ এমন যদি হয় যে একটা মাস বই পড়লেন না আমাদের সঙ্গে, একজন পারফর্মার, উনি হয়তো পরের মাসে শুরুর দিকে ফোন দিচ্ছে যে ভাই এই মাসে তো আমি কোনো বই পড়তে পারলাম না, বা আমি অনেকদিন যাই না, ভাল লাগছে না। এগুলো পাওয়ার অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। আর মাঝে মাঝে বই নিয়ে কারাকারি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এবং কার কণ্ঠে কোন বই যাবে, কিভাবে যাবে, সেইটার যে নির্ণয় করি আমরা ঘন্টার পর ঘন্টা শুনি আমাদের ভয়েস স্যাম্পলগুলো, তারপর ঠিক করি আচ্ছা এই বইটার যেই ধরন, সেই ধরনটার সাথে কার কণ্ঠ ভালো যাবে, কে সবচেয়ে ভালো মডুলেট করতে পারবে, কে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারবে। এই পুরো প্রক্রিয়াটাই খুবই মানে আনন্দের। আসলে এত আনন্দ যে এই আনন্দ বলে কিন্তু পরিশ্রম করছি। মানে এই বিশেষ করে আমাদের যা বয়স, আপনারা তো অপেক্ষাকৃত তরুণ, এই মুহূর্তে কিন্তু আনন্দ ছাড়া কোনো কিছুর সাথে যুক্ত হওয়া যায় না। এবং সেটা আমাদের তরফ থেকে আমরা জানি যে আমরা সেই আনন্দটা পাচ্ছি বলেই করছি। তো আশিস, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দর্শক শ্রোতাদের জন্য একটু জানাই যে আশিস খুব রিসেন্টলি পিতা হয়েছে, এবং আমরা ওর স্ত্রী এবং সন্তানকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনার সন্তানের জন্য আমরা কাহিনী একটা বই আনছি। আমরা এটা ঠিক অফিসিয়ালি তো ডেডিকেটেড করা যাবে না, ওই পড়বে, ও পড়তে গেলে তো আমাদের গোটা 15 বছর অপেক্ষা করতে হবে। তবে ও যেহেতু পড়বে না, আর ওর বাবাকে দিয়েও পড়াচ্ছি না, কিন্তু ওর জন্য আনছি। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা বিখ্যাত প্যারেন্টিং এর উপর একটা বিখ্যাত বই রিলিজ করছি খুব রিসেন্টলি। সেটা প্রথম আমার মাথায় এসেছে কিন্তু আপনার সন্তান হওয়ার পর, তো এই গল্পটা আমি আপনাকে জানিয়ে রাখলাম। এটা খুব রিসেন্টলি রিলিজ হবে, এবং যে কোনো পিতামাতার জন্য এটা একটি আদর্শ বই। একটা শিশুকে কিভাবে
ভালোভাবে বড় করে তোলা যায়। থ্যাংক ইউ। ঠিক আছে। আর এমনিতে বছরখানেক হয়ে গেল প্রায় টাঙ্গাইলে চমচম খাই না। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এরপরে গেলে অবশ্যই নিয়ে আসবো। ওকে, চমচমের অপেক্ষায় থাকলাম আমি। আর প্রিয় দর্শক, আপনারা অপেক্ষায় থাকুন, আরও আরও পডকাস্ট আসবে। কাহিনীকের সঙ্গে থাকুন, কাহিনীক অ্যাপস ডাউনলোড করুন অ্যাপেল এবং গুগল স্টোর থেকে। কাহিনীকের সোশ্যাল মিডিয়ার সাথে থাকুন। কাহিনীকে কখন কী বই আপলোড হবে, কখন কী বই নতুন আসবে, কোথায় কোথায় মূল্যহ্রাস দিচ্ছি আমরা, কোথায় কোথায় আমরা প্রমোশন দিচ্ছি, কী কী ঘটছে, বাংলা সাহিত্যের একটি বড় আধার আমরা তৈরি করব। দেশ বিদেশের সাহিত্য বাংলা ভাষায় শুনবার আধার হয়ে উঠুক কাহিনীক। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কাহিনীক অডিও বুক, বাংলার গল্পকার।